তাহলে লাস্ট ক্লাসে যদি আমরা একটু রিক্যাপ করি, লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কনটেক্সট ফ্রি গ্রামার নিয়ে। সেখানে কম্পোনেন্ট কয়টা কেউ একটু বলো তো? স্যার চারটা স্যার। চারটা কম্পোনেন্ট, গুড। চারটা কম্পোনেন্ট গুলোর মধ্যে ছিল নন টার্মিনাল, টার্মিনাল, তারপরে প্রোডাকশন রুলস। প্রোডাকশন রুলস এর মধ্যে আবার তিনটা অংশ ছিল, হেড পার্ট, অ্যারো পার্ট, বডি পার্ট। হেড পার্ট সবসময় নন টার্মিনাল থাকে, আর বডি পার্টে টার্মিনাল নন টার্মিনাল মিক্স আপ আকারে থাকে। সেখান থেকে আমরা নন টার্মিনাল গুলোকে আলাদা করলে সহজে টার্মিনাল বের করতে পারি। টার্মিনাল আমাদের কেন বের করতে হয়? টার্মিনাল বের করতে হয় অনলি বিকজ আমাদের এই টার্মিনাল গুলো দিয়ে ইনপুট স্ট্রিং তৈরি করতে হয়। ইনপুট স্ট্রিং বা কোনো কিছুর ভ্যালিডেশন চেক করার জন্য এই টার্মিনাল গুলোরই দরকার হয়। এই কারণে আমরা নন টার্মিনাল আইটেম গুলোকে এক্সক্লুড করে টার্মিনাল গুলোকে বের করে নিয়ে আসতে পারি। আর শেষে একটা ছিল স্টার্টিং স্টেট। তো স্টার্টিং স্টেটটাকে এস দিয়ে ডিফাইন করে। বাই ডিফল্ট স্টার্ট শুরুতেই যে নন টার্মিনালটা দিয়ে প্রোডাকশন রুল শুরু হয়, এটাই স্টার্টিং স্টেট হিসাবে থাকে। ওই আইটেমটা, ওই স্টার্টিং স্টেটটা যদি আরো নিচের দিকে কোথাও থাকে, তাহলে ওই রিলেটেড যা আছে সবগুলোকে আমরা স্টার্টিং স্টেট হিসেবে কনসিডার করতে পারি। তো সেই আলোচনার প্রেক্ষিতে আজকে আমাদের ওই উইকেরই পরের পার্ট, সেখানে আমরা আলোচনা করতেছি ডেরিভেশন নিয়ে। তো ডেরিভেশনে আমাদের ডেরিভেশন বলতে, যে ডেরিভেশন দুই ভাবে হয়, একটাকে বলা হচ্ছে এলএমডি আর একটাকে বলা হচ্ছে আরএমডি। তো এলএমডি ডেরিভেশন আর আরএমডি ডেরিভেশন দুটোর মধ্যে পার্থক্য কি? একটা লেফট থেকে স্ক্যান করে লেফট মোস্ট ডিরাইভ করে, আর একটা রাইট থেকে স্ক্যান করে রাইট মোস্ট ডেরিভেশন বের করে। তো এই ডেরিভেশন গুলো আমাদের দরকার হয় কখন? দরকার হয় মেনলি যখন আমরা একটা গ্রামার, একটা প্রোডাকশন রুলস দেয়া আছে, তার সাথে ইনপুট স্ট্রিং দেয়া আছে। তোমরা যদি একটু খেয়াল করো, চিন্তা করো, গত হয়তো 6-8 মাস আগে, 9 মাস আগে পড়ছো থিওরি অফ কম্পিটিশন কোর্স, ওখানে আমরা সিএফজি পড়ে আসছি। সেখানে আমরা একটা ইনপুট স্ট্রিং দেয়া থাকলে সেটাকে ভ্যালিড করতাম, ইনপুট স্ট্রিংটা ভ্যালিড হয় নাকি ইনভ্যালিড হয় সেটা চেক করতাম। ওইখানে আমরা যে কাজটা করতাম, কাইন্ড অফ ওই কাজটাই এখানে এসে একই কাজই করা। তো এখানে ওই ইনপুট স্ট্রিং যেটা দেয়া থাকে সেটাই প্রোডাকশন রুলস এর মাধ্যমে ভ্যালিড নাকি ইনভ্যালিড এটা চেক করার জন্যই আমরা দুইটা পন্থা বেছে নিতে পারি। একটা বাম থেকে ডানে স্ক্যান করতে পারি, আর একটা ডান থেকে বামে স্ক্যান করতে পারি। বাম থেকে ডান বা ডান থেকে বাম দুইভাবে স্ক্যান করি আমরা এলএমডি এবং আরএমডির মাধ্যমে একটা ইনপুট স্ট্রিং ভ্যালিড নাকি ইনভ্যালিড সেটা বের করতে পারি। এরপরে আজকে আমরা যে বিষয়ে আরেকটু আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাম্বিগুইটির একটা ধারণা আছে। তো অ্যাম্বিগুইটির বিষয়টা হচ্ছে গ্রামার অ্যাম্বিগুয়াস নাকি আনঅ্যাম্বিগুয়াস। তো অ্যাম্বিগুইটির ধারণাটাও আমরা ক্লিয়ার হব যদি ডেরিভেশন গুলো ঠিকঠাক বুঝি। ডেরিভেশন দেখার পরে আমরা অ্যাম্বিগুয়াস এর কাছে যাব। তো ডেরিভেশন বললাম শুরুতে যে ডেরিভেশন দুই রকমের, একটা হচ্ছে এলএমডি ডেরিভেশন, একটা আরএমডি। তো লেফট থেকে স্ক্যান করে, রাইট থেকে স্ক্যান করে। এখানে একটা প্রোডাকশন রুলস দেয়া আছে, দেখো প্রোডাকশন রুলসটা বলতেছে ই ডিরাইভস টু ই প্লাস ই। এরপরে দেয়া আছে ই ডিরাইভস টু ই ইনটু ই, তারপরে ই ডিরাইভস টু আইডি। এখন আমাকে বলো তো, এই তিনটা প্রোডাকশন রুলস এর মধ্যে টার্মিনাল কে কে, নন টার্মিনাল কে কে? একটু চিন্তা করে বলো তো কেউ। স্যার নন টার্মিনাল হচ্ছে ক্যাপিটাল ই স্যার, আর টার্মিনাল হচ্ছে প্লাস, স্টার আর হচ্ছে আইডি। এর সাথে কেউ ডিবেট করতে চাও আব্দুল্লাহর সাথে? না, আব্দুল্লাহ বলো যে ডিবেট আর আমার সাথে স্যার কে করবে? সবাই তো ঘুমায়, ঘুম থেকে কি ডিবেট করা যায়? রেজওয়ান বলো তো। তিলক কথা শুনতে পাও? চলো অ্যাটেন্ডেন্স দিই, সবার কথা শুনি, তারপর আবার এটা শুনতে পাই। তিলক, তিলক তোমার কোনো বক্তব্য আছে আব্দুল্লাহ আল নাহিয়ানের ভাষ্যে, নোমানের ভাষ্যে?
সবাইকে একটু জানাও যে স্যার অ্যাটেন্ডেন্স দিবে, যে কোনো মুহূর্তে অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া শুরু করবে। তাহলে নোমান যা বলছে ঠিকঠাক বলছে। নোমান বলছে ক্যাপিটাল ই যেটা লেফট সাইডে যে ই আছে এটা সবগুলো হচ্ছে নন টার্মিনাল। টার্মিনাল তাহলে কে? এই যে রাইট সাইডের অংশ, হ্যাঁ রাইট সাইডের অংশ থেকে যদি আমরা নন টার্মিনালটাগুলোকে বাদ দিই তাহলে অবশিষ্ট যে থাকে ই বাদ দিলে থাকে প্লাস, এখানে ই বাদ দিলে থাকে ইনটু, এখানে ই আর ই বাদ দিলে থাকে হচ্ছে শুধুমাত্র আইডি। আইডি আছে আইডি, তাহলে হচ্ছে আইডি প্লাস ইনটু এটা হচ্ছে টার্মিনাল। নিচে দেখো একটা ইনপুট স্ট্রিং দিয়ে দেওয়া আছে। ইনপুট স্ট্রিংটা বলছে আইডি প্লাস আইডি ইনটু আইডি, এটা প্রুফ করতে বলছে। এটা প্রুফ করার জন্য এখন আমাদেরকে এই উপরের প্রোডাকশন রুলস এর মধ্যে থেকে প্রোডাকশন রুলস নিয়ে এই স্ট্রিংটাকে প্রুফ করতে হবে। তো স্ট্রিংটাকে প্রুফ করার জন্য প্রথমে আমরা এলএমডি দিয়ে চেক করতেছি। এলএমডি দিয়ে প্রুফ করার জন্য প্রথমে ই এর যেটা ই ইনটু ই এই প্রোডাকশন রুলসটা নেওয়া হয়েছে। তো ই ইনটু ই প্রোডাকশন রুলসটা নেওয়ার পরে দেখা গেল প্রথমে ই ইনটু ই, এরপরে যদি আমরা লেফট থেকে স্ক্যান করব প্রথমে এইটাকে আবার আমরা ভাঙতে পারি। প্রথমে এটাকে কি দিয়ে ভাঙতে পারি? প্রথমে এটাকে আমরা ই ইনটু ই দিয়েও ভাঙতে পারি, ই প্লাস ই দিয়েও ভাঙতে পারি। যদি আমরা ই ইনটু ই দিয়ে ভাঙি তাহলে আমার ইনপুট স্ট্রিং এর সাথে বৈসাদৃশ্য তৈরি হয়, মিলে না। দ্যাটস ওয়াই আমরা এখানে ই ইনটু ই দেওয়ার সুযোগ থাকলেও ইটাকে আমরা ই ইনটু ই দিয়ে না ভেঙে ই প্লাস ই দিয়ে ভাঙবো। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি ই সমান ই প্লাস ই ইনটু ই হয়ে গেল, যেটা কিনা যদি আমরা এইটাকে যদি আমরা আইডি দিয়ে রিপ্লেস করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের যে ডিজায়ার যে ইনপুট স্ট্রিংটা ছিল সেটা। কিন্তু নিচে দেখো এই একই জিনিসটাকে আবার তিনটা লাইনে ভেঙে ভেঙে লেখা হয়েছে। এই দুইটা লাইন না দিলেও তো জিনিসটা ঠিকঠাকই ছিল। দেখো নিচে আসছে আইডি প্লাস আইডি ইনটু আইডি। তো মাঝখানের এই দুইটা লাইন বাড়তি লেখার পিছনে কারণ কি চিন্তা করে বলো তো। এই তো তিলক বলছে প্রথমে লেফট সাইড থেকে ভাঙতে ভাঙতে আসছে, এটাকে বোঝা যাচ্ছে এই বিষয়টাতে। আমি তো গেস্ট অ্যাডমিট করতে কি পারি? হ্যাঁ পারি মনে হয়, কে জানি আসলো মাত্র। তাহলে লেফট থেকে ভেঙে ভেঙে আসছে এটা বোঝানোর জন্য বাড়তি দুইটা লাইন। এটার আসলে আরো কনক্রিট উত্তর আছে একটা। কনক্রিট উত্তরটা কেউ দিতে পারবা বা কাছাকাছি যেতে পারবা? যদি উইক 2 এর ফেজ অফ এ কম্পাইলারের আলোচনা মনে রাখতে পারো, ওইখানে যখন আমরা ইন্টারমিডিয়েট কোড জেনারেশন করেছিলাম ওই সময়টা একটু মনে রাখতে চাইলে বা মনে রাখতে পারলে মেশিন লেভেল একটা আলোচনা হয়েছিল, এটা হইলে এটা বলতে পারবা। এই জায়গায় একসাথে যদি আমরা মাঝখানে দুইটা লাইন ওমিট করে একদম নিচের লাইনটা লিখি, এটার অর্থ হচ্ছে এট এ টাইম আমরা তিনটা ভেরিয়েবলের মান চেঞ্জ করলাম, ই এর মান চেঞ্জ করে তিনটা আইডি লিখে ফেলছি। এটা কম্পাইলারে মেশিন লেভেলে গিয়ে হয় না। কেন হয় না? আমরা বলছিলাম গত ক্লাসে বা তার আগের ক্লাসটাতে যে যখন মেশিন লেভেলে যায় তখন মেশিন একসাথে একটার বেশি অপারেশন এক্সিকিউট করতে পারে না। মেশিন লো লেভেলে কাজ করে, একাধিক যোগ বিয়োগ গুণ ভাগ সে একসাথে করতে পারে না, সে ধাপে ধাপে একটা একটা করেই করে। তো একসাথে যদি আমরা তিনটা ভ্যালু চেঞ্জ করতে চাই, দ্যাট মিন্স তিনটা রেজিস্টারে সে কাজটা চেঞ্জ করে, লোড করে এবং স্টোর করে, শিফট করে এবং স্টোর করে। তো এটা তো একটা ইনস্ট্রাকশনের মাধ্যমে হবে না মেশিন লেভেলে। যেহেতু একটা ইনস্ট্রাকশনের মাধ্যমে বিষয়টা ঘটবে না, দ্যাটস ওয়াই এখানে মেশিনের জন্যই এই বিষয়টাকে এভাবে ধাপে 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 এক্সিকিউট করানো হয়। ইউ গট মাই পয়েন্ট? জি স্যার। এখানে মেইনলি এই মেশিনকে ধাপে ধাপে বোঝানোর জন্য কাজটা করা হয়। সাথে তিলক যেটা বললো সেটাও কথা ঠিক আছে, যে আমরা যখন লেফট থেকে রাইট এটা আসলে যখন ভেঙে ভেঙে লিখতেছি তখন লেফট থেকে রাইট বিষয়টা আরো ক্লিয়ারলি বোঝা যায়। এটার জন্য এটা ভ্যালিড উত্তর। তিলকের কথাটাও ঠিক আছে, বাট একদম এক্সাক্ট বিশ্লেষণটা হচ্ছে এটা। এরপরে আমরা আসি রাইট মোস্ট ডেরিভেশনের দিয়ে এটা করা যায় কিনা। রাইট মোস্ট ডেরিভেশন দিয়ে চেক করার সময় আমরা এখানে প্রথম প্রোডাকশন রুলসটা নিলাম ই সমান ই প্লাস ই।
এরপরে রাইটের প্রথমটাকে ভাঙবো। রাইটের প্রথমটাকে যদি ভাঙতে চাই তাহলে প্রথম হচ্ছে এই যে এইটাকে ভেঙে লেখা হলো ই ইন্টু ই। এরপরে তাহলে আমাদের দেখো প্যাটার্নটা মিলে গেছে। এখানে প্যাটার্ন মিলানোর ক্ষেত্রে কোনোভাবে আবার এমন সুযোগ নাই যে এখানে যোগ গুণ ছিল, গুণটাকে পরের দিকে নেই, কাউকে কোনো জায়গায় কোনোভাবে সোয়াপিং করার কোনো সুযোগ নাই, যে যেখানে যেভাবে তাকে সেখানে সেভাবেই রাখতে হবে। এখানে সোয়াপিং এর কোনো সুযোগ নাই। তাহলে আমরা সোয়াপিং না করি, দেখো তার এখন যদি ভ্যালুগুলো বসাই আইডি তারপরে আইডি তারপরে আইডি আগেরটার মতো করে, তাহলে এখানেও যে ইনপুট স্ট্রিংটা দেওয়া ছিল সেই ইনপুট স্ট্রিংটা পাওয়া গেল। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে আমাদের যে ইনপুট স্ট্রিংটা দেয়া আছে এই ইনপুট স্ট্রিংটার জন্য এই যে প্রোডাকশন রুলস যেটা দেয়া, সেই প্রোডাকশন রুলসটা ভ্যালিড নাকি ইনভ্যালিড? স্যার ভ্যালিড। ভ্যালিড। এখন প্রোডাকশন রুলস তোমাদেরকে দিলাম আমি, এখন এটা তৈরি করে দেখো তো তৈরি করা যায় কিনা। 1 মিনিট চিন্তা করো। স্যার এটা তো যায় না। চিন্তা করে যারা কথা বলো না তারা বলবা। স্যার এটা তো যাবে না। তো কথা বলা মানুষরাই কথা বলতেছে, কথা না বলা মানুষ একটু বলুক। স্যার যাবে না, কারণ আমাদের রুলের মধ্যে নেগেটিভ সাইন ছিল না। এই তো, তাহলে আমাদের এখানের মধ্যে ইনপুট স্ট্রিং এর মধ্যে মাইনাস সাইন আছে, বাট আমাদের প্রোডাকশনের মধ্যে কোনো রকমের মাইনাস সাইন নাই। যদি এরকম কোনো জায়গায় থাকতো, মনে করো এখানে মাইনাস, তাহলে বলতে পারতাম যে হ্যাঁ সুযোগ আছে। আবার মনে করো যদি এখানে মাইনাস, তাহলে কি বলতে পারতাম যে সুযোগ আছে? না স্যার। এখানে মাইনাস থাকলে তখন সুযোগ নেই কেন? যে আমাদের ইনটু তো মিস হয়ে যাচ্ছে, ইনটু তো পাচ্ছি না। এটা যেমন আমরা দেখেও চিনতে পারি, বুঝতে পারি, সেম ভাবে একটা দুইটা স্টেপ করার পরও বোঝা যায়। তো পরীক্ষায় এখান থেকে অনেক সময় এরকম ভ্যালিডেশনের বিষয় আসে, যে এই ইনপুট স্ট্রিংটা এই প্রোডাকশন রুলস এর জন্য ভ্যালিড নাকি ইনভ্যালিড চেক করে দেখো। তখন আমাকে ধাপে ধাপে এই প্রোডাকশন রুলসটা ভ্যালিড হচ্ছে নাকি প্রোডাকশন রুলসটা ইনভ্যালিড হচ্ছে সেই বিষয়টা চেক করে দেখতে হয়। জি স্যার। বুঝতে পারছো? স্ট্রিং এর তো কখনো চেঞ্জেস নাই, তাই না? এটা তো স্ট্রিং এ কোনো চেঞ্জেস নাই। এ পর্যন্ত ক্লিয়ার হলো সবার? জি স্যার। এখন তাহলে আমরা পার্স ট্রির বিষয়ে যাব। পার্স ট্রি হচ্ছে গত ক্লাসের আলোচনার মতোই সিনট্যাক্স ট্রি যেটা বলছিলাম ওইটাই আসলে পার্স ট্রি। তো আমরা যে ইনপুট স্ট্রিংটা তৈরি করলাম ধাপে ধাপে, এটাকে যদি আমরা ট্রি আকারে রিপ্রেজেন্ট করি, ওই ট্রিটার নামই হচ্ছে পার্স ট্রি। যেমন দেখো প্রথম ধাপে এখানে কি করলো, ই সমান ই ইন্টু ই লিখলো, তারপরে যে ইটাকে ভাঙা হয়েছিল সেটা লিখলো, তারপরে এর নিচে আইডি, তার নিচে পরের ইটার নিচে আইডি, তারপর এটার নিচে আইডি। তো এই ট্রিটাকে বলা হচ্ছে পার্স ট্রি। তো পার্স ট্রিতে আমরা টার্মিনাল গুলোকে সবসময় পাবো লিফ নোড গুলোতে, সবার শেষে যে পাতার ট্রির যে পাতা থাকে লিফ নোড থাকে, সব লিফ গুলোতে দেখো টার্মিনাল গুলো এসে বসে আছে। আর লিফ নোডের উপরে যেগুলা সবগুলোতে হচ্ছে নন টার্মিনাল গুলো আছে। আর এটাকে আমরা ইনোডা ট্রাভার্সাল করলে রেজাল্টটা জেনারেট হয়। তাহলে এখানে দেখো ইনোডা ট্রাভার্সাল যদি করি, ইনোডা ট্রাভার্সালে মেইনলি আমার রেজাল্ট আসে। ইনোডা ট্রাভার্সালের কথা মনে আছে? ট্রিতে কত রকমের ট্রাভার্সাল হয় মনে আছে? স্যার লেফট আর রাইট? না না, স্যার ডেপ ট্রাভার্সাল আর হচ্ছে ব্রেথ ট্রাভার্সাল। এটা তো গ্রাফের কথা বললাম। গ্রাফে হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ, ডেপথ ফার্স্ট সার্চ। আর ট্রিতে ট্রাভার্সাল করছিলাম ইন অর্ডার ট্রাভার্সাল, প্রি অর্ডার ট্রাভার্সাল, পোস্ট অর্ডার ট্রাভার্সাল, মনে আছে? ইয়েস স্যার। তো ইন অর্ডার ট্রাভার্সালের নিয়ম হচ্ছে
প্রথমে লেফট সাইড স্ক্যান করতে হয়, তারপরে রুট, তারপরে রাইট সাইড। আর প্রি অর্ডার ট্রাভার্সালের নিয়ম হচ্ছে প্রথমে রুট, তারপরে লেফট, তারপরে রাইট। আর পোস্ট অর্ডারের নিয়ম হচ্ছে প্রথমে লেফট, তারপর রাইট, সবার শেষে রুট। এটা দিয়ে পরীক্ষাও দিয়ে আসছিল, ডাটা স্ট্রাকচার এটা একটা প্রশ্ন আসে 10 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, একটা সেট আসে। দুইটা স্ট্রিং দেয়া থাকে, একটা ইন অর্ডার, একটা মনে করো প্রি অর্ডার, বলে যে পোস্ট অর্ডার বের করো। আবার দেয়া থাকে পোস্ট অর্ডার, প্রি অর্ডার, বলে যে ইন অর্ডার বের করো। মনে পড়ে? জি স্যার। মনে না পড়াইলেও যেহেতু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, এটা মনে রাখতে হবে। জীবনে যদি এই ট্র্যাকিং, এই লাইনে এভাবেই থাকো, এই ডাটা স্ট্রাকচার কিছু সাবজেক্ট যেটার আসলে গুরুত্ব কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে পুরো সময়ই, এরকম কিছু সাবজেক্ট যে কোনো একটা, যেমন একটা ল্যাঙ্গুয়েজ সি হোক, সি একদম বেসিক সি লাগে, তারপরে যে ল্যাঙ্গুয়েজ তোমার সাথে আরো কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজ গুলা, এরপরে ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, ডেটা কমিউনিকেশন, কম্পিউটার নেটওয়ার্কিং, তারপরে নিউমেরিক্যাল মেথডের কিছু আছে, কিছু মেথড পড়াবে পরের দিকে গিয়ে, রেশন, নিউটন রেশন, রঞ্জু কুত্তা, অনেকগুলো মেথড আছে। এই মেথড গুলো কিভাবে কাজ করে, তারপরে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, অপারেটিং সিস্টেম, এরপরে কম্পাইলারের কিছু বেসিক ধারণা, ডিজিটাল লজিক ডিজাইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এখনকার সময়ে এনএলপি, তারপরে প্যাটার্ন রিকগনিশন, এইরকম সব কোর্স আসলে পরবর্তী সময়ে চাকরি জীবন বা যে কোনো ক্ষেত্রে থেকে কিছু কোর্স আছে, 18, 19টা, 20টা কোর্স, এই 42-43টা কোর্সের মধ্যে, যেগুলোর গুরুত্ব আসলে অপরিসীম। এই সাবজেক্ট যেমন অ্যালগোরিদম থেকে যখন যেখানে যেভাবেই তুমি সিইসি রিলেটেড কোনো ভাইভাতে যাও, কমপ্লেক্সিটি থেকে কম বেশি প্রশ্ন আসেই। কমপ্লেক্সিটি, তারপরে কার তোমার বেস্ট কেস, এভারেজ কেস পড়ছিল না? প্রত্যেকটা সর্টিং সার্চিং অ্যালগরিদমের বেস্ট কেস, এভারেজ কেস, ওয়ার্স্ট কেস আছে না? জি স্যার। এগুলো সব সময়ই লাগে। ডিভাইড এন্ড কনকার মেথড কি, তারপরে এনপি হার্টস কি, প্রিমস কিভাবে কাজ করে, ক্রুশকাল কিভাবে কাজ করে, ডায়াস্ট্রা কিভাবে কাজ করে, এগুলো খুব দরকারি। এগুলো ভুলা বা এটা ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। যে কিছু সাবজেক্ট তুমি বলতে পারো যে হ্যাঁ ওই সেমিস্টার শেষ, এটা আর দরকার নাই, কিন্তু এই রিলেটেড যে সাবজেক্ট গুলো পড়ে আসছে, যেমন এই ডাটা স্ট্রাকচার, ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, সব ছোট একদম বলার আগেই বলতে হবে যে হ্যাঁ এটা কিভাবে হচ্ছে। বুঝছেন স্যারেরা? বড় হয়ে গেছেন এখন, আর অল্প সময়। বের হবার কথা শুনলে তোমরা 27 শেষ। 27শে ডিসেম্বর পর্যন্ত? জি স্যার। তাহলে দেখো আর মাত্র 1 বছর 8 মাস, 9 মাস, 10 মাসের মতো আছে। 2 বছর কিন্তু শেষ। এখনকার সময়ে শুধুমাত্র যারা স্কিল হবা, নিজেকে ডেভেলপ করবা, কেরিয়ার পাথ ঠিক করবা, যে কোন দিকে যাচ্ছি আমরা, আমার ট্রি কোন দিকে হবে। লম্বা একটা পুরা ওই ইউক্যালিপটাস গাছের মতো লম্বা ট্রি করব, একদিকেই যাব, নাকি ভার্সেটাইল হব, ডাইভার্সিফাই করব, এই ট্রি এখনই ঠিক করতে হবে। ট্রি ঠিক করার জন্য গাছের গোড়ায় যেমন করে পানি দিবা, গাছ সেভাবে বিস্তৃত হবে। এই চিন্তাগুলো এখন থেকে করো, নাহলে কিন্তু সামনের সময় খুব খারাপ। কম্পিটিশন দিনে দিনে বেড়ে যাচ্ছে সব ক্ষেত্রেই, পড়ায় শোনায়। এখন এই জায়গাগুলো চিন্তা করা দরকার এখন থেকে। আর ক্লাসে তো সবসময় আমি বলি যে আমরা যারা, মনে করো তোমরা, আমরা যারা আছি, মোস্টলি আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, সবারই ফ্যামিলির আমরা বুঝি কার কি নিড, কাকে কিভাবে জীবন গুছাতে হবে, পাশ করার পরে কাকে ফ্যামিলির হাল ধরতে হবে, সবার এরকম। অনেকেরই সুখ দুঃখের, যখন ফ্যামিলি আগে যেমন প্যারেন্ট ডে হতো তখন কত সুখ দুঃখের কথা শোনা যেত, কত কঠিন সময়ের মধ্য দিয়ে পড়াশোনাটা শেষ করে। এই জায়গাগুলো যদি এখন থেকে না বোঝো, অনেকে তখন বাসায় গেছো, বাসায় গেলে আরো বোঝা যায় যে আসলে আমার টাকাটা আমাকে কিভাবে দেয়। এগুলো চিন্তা করো, চিন্তা করার সময় আসছে। আমি তো অ্যাডমিট করতে পারতেছি না ওকে, কে জানি করে দিছে। যাই হোক, তাহলে এটাকে আমরা বলতেছি ইন অর্ডার ট্রাভার্সাল, যেটা লেফট থেকে শুরু হয় রুট পর্যন্ত যায়। দেখো লেফট,
রুট লেফট, আবার লেফট শেষ, রুটে গেল, আবার রাইটে আসলো, লেফট রুট রাইট, লেফট রুট রাইট, এই প্রসেসেই চলে সে। এখানে এসে যদি আবার লেফট রুট রাইট থাকতো তাহলে আবার লেফটে আসতো, তারপরে রুট নিত, তারপর রাইটে আসতো, এইভাবেই ট্রাভার্সাল করে। এই ট্রাভার্সালটা করলে আমরা দেখতেছি আমাদের যে আইডি প্লাস আইডি এটা আসে। সেম ভাবে আমরা যদি এই স্ট্রিংটাতে এই যে পরের অংশটার জন্য ট্রাভার্সাল করি, এটার একটা ট্রি আসবে। তো আমরা ট্রাভার্স করা শিখলাম, পার্সিং করা শিখলাম, ট্রি বানানো শিখলাম। এরপরের যে আলোচনাটা আসে এটাকে বলা হচ্ছে অ্যাম্বিগুইটি। এমনিতে অ্যাম্বিগুয়াস মানে কি জানো? হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাম্বিগুয়াস? বিশাল। অ্যাম্বিগুয়াস মানে বিশাল, আর অস্পষ্টতা। স্পষ্টতা। ডিকশনারির আবিধানিক অর্থ মানে এরকমই আসে, অস্পষ্টতা। তো অস্পষ্ট আমরা কখন বলি? মানে যদি মানুষের ক্ষেত্রে আমরা অস্পষ্ট, আমাকে তোমরা অস্পষ্ট কখন বলবা, বা তোমাকে মানুষকে কখন অস্পষ্ট বলবে? যে তোমাকে ঠিক মতো বোঝা যায় না, যে তুমি এখানে এক রূপ, আর একখানে আর এক রূপ, আর একখানে আর এক রূপ, এরকম যদি হয় তখন তোমার একটা অস্পষ্টতা ধারণা চলে আসবে, যে তুমি আসলে কোন সত্তা তোমার, কোনটা তোমার রিয়েল সত্তা, এটা বোঝা যায় না। এটাকে বলা হচ্ছে অ্যাম্বিগুয়াস বা অ্যাম্বিগুইটি। তো আমাদের রিয়েল লাইফে আমরা মোস্ট অফ দ্য কেসে আমরা হচ্ছে অ্যাম্বিগুয়াস ভাবেই জীবনযাপন করি, কনফিউশনে থাকি। হয়তো ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় কোন রাস্তা দিয়ে বিরুলিয়া যাব, তিনটা রাস্তা থাকলে তিনটা চয়েস থেকে একটা করি। আবার পড়তে বসার আগে দেখি চয়েস, যে এখন এটা সিরিয়াল চলতেছে, এখন লাস্ট যে গেমটা খেলছি তার 2 ঘন্টা বা 3 ঘন্টা হয়ে গেছে, কয়েন চলে আসছে, গেম খেলা, ক্যান্টিনে যাওয়া, বন্ধুরা আড্ডা মারতে গেছে সেটা যাওয়া, এটা তিনটা অপশনের মধ্যে একটা অপশন বেছে নিই। তো আমরা অস্পষ্ট জীবনের মধ্যে থেকেই যে কোনো একটা ডিরেকশনে যাই বা বুঝি বা ভাবি। তো এই যে অস্পষ্টতা, এটা যেমন আমাদের রিয়েল লাইফে যেমন সমস্যা তৈরি করে, কম্পাইলারের ক্ষেত্রেও এই অস্পষ্ট বিষয়টা আসে। কম্পাইলারে অস্পষ্টতা বা অ্যাম্বিগুয়াসনেস বা অ্যাম্বিগুইটি কখন হয়? কম্পাইলারে অ্যাম্বিগুয়াস বলা হচ্ছে তখনই যখন একটা প্রবলেমের একাধিক সলিউশন থাকে। তো একাধিক সলিউশনে আমাদের ক্ষেত্রেও যেমন ডিফিকাল্টিস ফেস করতে হয়। আমি যদি এখন বলি যে আমি খাগানের কাছে আতিফ এগরোল মিষ্টির দোকানের কাছে দাঁড়ায় আছি, এখন তোমরা মনে করো ওই রাস্তা দিয়ে না গিয়ে তুমি চলে গেলে আমিন মোহাম্মদের ভিতরে আছে, তোমার সাথে আমার মিট হবে না। তাই বলছে, আমি শুধু বললাম যে হ্যাঁ তুই বের হয়ে আয়, 5 মিনিট হাঁটলে আমাকে পাবি। এখন 5 মিনিট তুমি খাগানের রাস্তায় না গিয়ে আমিন মোহাম্মদের ভিতরে চলে গেছো, তো 5 মিনিট হেঁটে তো আমাকে পাচ্ছ না। বাট রাস্তা যদি একটাই হইতো, তখন যদি বলতাম যে 5 মিনিট হাঁটলেই আমাকে পাওয়া যাবে, তখন এক রাস্তা দিয়ে হাঁটতে 5 মিনিট হাঁটলে বা 4 মিনিট হাঁটলে আমাকে পেয়ে যেতে। তো রাস্তা যখন 2-3টা হলো তখন আমার মধ্যে অ্যাম্বিগুয়াসনেস চলে আসলো, আমি কোন রাস্তায় যাব, ডানে যাব, বামে যাব, সোজা গেলে পাবো। আর যদি রাস্তা একটাই থাকতো আমি এক রাস্তায় আনএম্বিগুয়াস হলে একবারই পেতাম। কম্পাইলারের ক্ষেত্রে যদি সমাধান একাধিক হয়, কম্পাইলারকে প্রত্যেকটা সমাধানের জন্যই, মানে প্রত্যেকটা ওয়ের জন্য সমাধান রেডি করতে হয়। যেহেতু সমাধান একাধিক আছে, একাধিক সমাধানে তাকে সলভ করে রাখতে হয়। একাধিক সমাধান কেন সলভ করে রাখতে হয়? যদি একাধিক সমাধান কম্পাইলার সলভ করে না রাখে, তাহলে তুমি মনে করো একটা সঠিক ওয়েতে সলভ করলাম, কম্পাইলার দেখা যাচ্ছে ওইটা সঠিক কিন্তু ওইটার সমাধানটা সে রেডি করেনি, তখন তো তোমাকে ভুল দেখাবে। তো ভুল দেখালে তখন তোমার কম্পাইলারটার প্রতি তোমার বিশ্বাস নষ্ট হয়ে যাবে, যেটা তো সঠিক রেজাল্ট দেয় না। এই জন্য কম্পাইলারকে যতগুলো ওয়ে থাকে সবগুলো ওয়ের জন্য সলিউশন রেডি করে রাখতে হয়, সমাধান রেডি করে রাখতে হয়। 10টা ওয়ে থাকলে 10টার জন্য সমাধান করতে, 10টা যদি সমাধান করে তাহলে কম্পাইলারের জন্য কমপ্লেক্সিটি বেড়ে যায়, টাইম কমপ্লেক্সিটি বলো, স্পেস কম, সবগুলোই বেড়ে যায়। তো আমরা আবার চাচ্ছি সবসময় মেশিনের কাছে ভালো রেজাল্ট, কম সময়ে বেশি রেজাল্ট প্রডিউস করতে চাই। যখনই অ্যাম্বিগুয়াসনেস বাড়ে তখন তার সময়ও বেশি লাগে। এই জন্য কম্পাইলারও খুবই প্রত্যাশা করে তার গ্রামার গুলো যেন আনএম্বিগুয়াস হয়, অস্পষ্ট যেন না হয়, স্পষ্ট যেন হয়। তো গ্রামারটা কোনটা অস্পষ্ট, কোনটা অ্যাম্বিগুয়াস বা কোনটা আনএম্বিগুয়াস, এটা বুঝবো কেমন করে? এটা বোঝার উপায় হচ্ছে, একই গ্রামারের একই প্রোডাকশন রুলসের জন্য যদি কোনো ইনপুট স্ট্রিং 2 বা ততোধিক মানে একের অধিক উপায়ে বের করা যায়, মনে করো লেফট মোস্ট ডেরিভেশন দিয়ে করতেছো, 2টা লেফট মোস্ট ডেরিভেশন আছে, এই স্ট্রিংটাই 2টা এলএমডি করে করা যায়, অথবা এই স্ট্রিংটা 2টা আরএমডি করে করা যায়, তাহলে গ্রামারটা অ্যাম্বিগুয়াস। যদি 2টা এলএমডি দিয়ে গ্রামারটা করো তাহলে অ্যাম্বিগুয়াস, অথবা 2টা আরএমডি দিয়েও যদি করো তাতেও অ্যাম্বিগুয়াস। আর একটা অ্যাম্বিগুয়াস হওয়ার উপায় হচ্ছে, এলএমডি তে যে ট্রিটা আসছে
আর আরএমডি তে যে ট্রিটা আসছে, দুটো ট্রি যদি দেখতে হুবহু সেম হয়, জাস্ট মিরর রিফ্লেকশন, মিররের যে চেঞ্জ পরিবর্তনটা এরকম যদি হয়, তাহলে গ্রামারটা আনএম্বিগুয়াস, এছাড়া গ্রামারটা অ্যাম্বিগুয়াস। ট্রি যদি আলাদা আলাদা হয়, এলএমডি ট্রি এবং আরএমডি ট্রি দুইটা যদি আলাদা হয়, তাও গ্রামারটা অ্যাম্বিগুয়াস। আর এলএমডি ট্রি আরএমডি ট্রি যদি দেখতে হুবহু এক হয়, তাহলে অ্যাম্বিগুয়াস। তিনটা উপায়ে গ্রামারের অ্যাম্বিগুয়াসনেস চেক করা যায়। কারো যদি দুইটা এলএমডি দিয়ে সলভ করা যায়, তাহলে গ্রামারটা অ্যাম্বিগুয়াস। এটা দিয়ে সলভ করলে হবে। তাহলে এটা সলভ করবা কেমন করে? প্রথমে দুইবার এলএমডি করে করবা, করার পর দুইটা ট্রি আঁকাবা, বলবা যে ট্রি দুইটাও আলাদা, গ্রামারটা অ্যাম্বিগুয়াস। অথবা দুইটা আরএমডি দিয়ে একই জিনিস আসে, তখন দুইটা আরএমডি করবা, ট্রিটা আঁকাই দিবা, দিয়ে বলবা যে গ্রামারটা অ্যাম্বিগুয়াস। অথবা এলএমডি করবা, আরএমডি করবা, করে দেখাবা গ্রামারটা অ্যাম্বিগুয়াস হচ্ছে কিনা, যে ট্রি দুইটা আলাদা আলাদা কিনা। যদি ট্রি আলাদা হয়, তখনও বলবা যে গ্রামারটা আমার অ্যাম্বিগুয়াস। এই তিন ভাবে গ্রামারের যে কোনো একটা সমাধান দিয়ে গ্রামারের অ্যাম্বিগুয়াসনেস চেক করা যায়। তো আমরা যখন পরের দিকের আলোচনাগুলোতে যাব, তখন আমরা আসলে কথা বলবো সবসময় যে আমাদের গ্রামার আনএম্বিগুয়াসই দরকার। আমরা যে গ্রামারগুলো অ্যাম্বিগুয়াস থাকবে, সেই গ্রামারগুলোকে যেন আনএম্বিগুয়াস গ্রামার তৈরি করতে পারি। তো পরের দিকের আলোচনাতে তোমরা এই রিলেটেড কিছু কন্টেন্ট দেখিও, টেলিগ্রাম ইয়াতে দেয়া আছে, ডিএলসি তো দেয়া আছে, আর এমবিবিএস এর ভিডিও, ইউটিউব যে ভিডিওটা দেয়া আছে আমার, ওই ভিডিওটা তো দেখিও, তাহলে ধারণাটা ক্লিয়ার হবে। এক্সাম্পলও দেয়া আছে ওখানে। এরপরের অংশে আমরা আগামী ক্লাসে যে আলোচনাগুলো করব, সেটার একটা ধারণা দেয়া আছে। আমরা টপ ডাউন পার্সিং এ এই কয়েকটা অ্যাপ্রোচ করব, ধাপে ধাপে প্রত্যেকটাই পড়বো আমরা। টপ ডাউন পার্সিং কিভাবে কাজ করে, যে লাস্টের লিফ নোট থেকে টেনে টেনে নেয়, এটা নিয়ে একটু এখানে বেসিক আলোচনা করা আছে। টপ ডাউন পার্সিং একটা এক্সাম্পল দেয়া আছে। এস এর মধ্যে একটা প্রোডাকশন রুলস, এর মধ্যে দুইটা প্রোডাকশন রুলস দিয়ে বলছে সিএডি টা জেনারেট করো। তো টপ ডাউন কি করে? প্রথমটা দিয়ে সলভ করে, সিএডি লেখে। তারপরে এ যেহেতু নন টার্মিনাল, এই নন টার্মিনালের ভ্যালুকে হয় এ বি অথবা এ, প্রথমে এ বি লেখে। এ বি লেখার পর দেখে মিলে কিনা, এ সি এ বিডি, সি এ বিডি হয়। তো সি এ বিডি তো আমার ইনপুট না, সিএডি এটা মেলে না। তাহলে এখন এর আরেকটা ভ্যালু আছে শুধুমাত্র এ, সেটা বসানো হলো। এখন দেখা যাচ্ছে সি এ ডি এটা মিলে। টপ ডাউন এভাবে প্রত্যেকটাকেই টপ টু বটম স্প্যান করে করে ডাউনের দিকে যায়, গিয়ে দেখে কখন কোথায় কোন জায়গায় মিলে। এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। তারপরে এখানে আরেকটা আলোচনা করা আছে, টপ ডাউন পার্সিং কিভাবে ধাপে ধাপে যে এসটাকে এক্সপ্যান্ড করে তার ভ্যালুগুলো বসায়, তবে ট্রি বানায়, তারপরে ট্রি লিফ নোডে লেবেল করে এ দিয়ে, করার পর যা আসে সে, যেটা দেখালাম আগের ছবিটাতে। তারপর এখানে এসে যে টপ ডাউন পার্সিং ওই ধাপটা এবার এর ভ্যালুটাকে বসাচ্ছে, অল্টারনেট কি কি আছে সেই লিফ নোডে বসে। এরপর এখানে এসে ট্রানজিশন ডায়াগ্রাম, এটাও তোমরা এটা সম্পর্কে তোমরা জানো, কারণ আগে তোমরা এনএফএ ডিএফএ থিওরি অফ কম্পিটিশনে পড়ছো। এটা যে পরের উইকের আলোচনাতেই লাগবে। এখানে জাস্ট বেসিক ধারণা দেওয়া যে ট্রানজিশন ডায়াগ্রামে একটা স্টেট থাকে আর ইনপুট থাকে। এখানে স্টেট হচ্ছে এই 0 1 2 3 এগুলো হচ্ছে স্টেট, আর ইনপুট হচ্ছে কখন কোনটাকে নিয়ে নিয়ে যাচ্ছি। যেমন টি আর ই প্রাইম নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমার ইনপুট। এখানে প্লাস টি ই প্রাইম নিয়ে যাচ্ছি অথবা এপসিলন নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ইনপুট। তো 2 নম্বরটা যদি দেখি, যে প্লাস দেখো একটা 3 থেকে 4 এ গেছে প্লাস নিয়ে, 4 থেকে 5 এ গেছে টি নিয়ে, 5 থেকে 6 এ গেছে ই প্রাইম নিয়ে, আবার 3 থেকে সরাসরি এপসিলন নিয়েও 6 এ যাওয়া যায়। এই নিচের লাইনে দেখো 3 থেকে সরাসরি এপসিলন নিয়ে 6 এর কাছে গেছে। এটাকে বলা হচ্ছে ট্রানজিশন ডায়াগ্রাম। আমরা যখন রেগুলার এক্সপ্রেশন বানাবো পরের উইকে গিয়ে, ওই রেগুলার এক্সপ্রেশন গুলাকে এইরকম ট্রানজিশন ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হয়। বোঝা গেল কথা? জি স্যার। তোমাদের কি আজকে আরো ক্লাস আছে? তোমরা কি মোটামুটি সবাই বাসা চলে গেছো? তোমরা কি সবে বরাতে যখন বন্ধ হইলো গত বুধবার, ওই সময় গেছো? জি স্যার। স্যার ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ওই সময় চলে গেছে না? তোমাদের এই সেমিস্টারে কোর্স কি কি? স্যার 3টা থিওরি 2টা ল্যাব। সপ্তাহে ক্লাস করছে কয়দিন? বাহ, 3 দিনই ক্লাস শেষ।
স্যার আমাদের 4 দিন আর কি C1 যারা। ওই যে ল্যাবের বিষয় আছে একটা। জি স্যার। পরীক্ষা তো 28 তারিখ থেকে। 22 তারিখ থেকে শুনছিলাম। 22 তারিখ 22 তারিখ থেকে? জি স্যার ওইটা শুনছি। সেমিস্টার শিডিউল দেখিনি তো, অনেকদিন বাইরে ছিলাম। আমি গতকালকে জয়েন করছি। 8 তারিখে ট্রেনিং শেষ হয়ে গেছে, গতকালকে এসে জয়েন করছি। গতকালকে থেকে আসছি ভার্সিটিতে। ইনশাআল্লাহ ভার্সিটি করলে তোমাদের সাথে দেখা হবে 516 নম্বর রুমে। জি স্যার ইনশাআল্লাহ। তাহলে এই পর্যন্ত বোঝাতে কারো কোনো কনফিউশন নাই তো না? যদিও অনলাইন ক্লাসে তোমরা শুধু শোনো, কোনো চিন্তা করো না, নাস্তা করতে করতে ক্লাস করো, বাজার যেতে যেতে ক্লাস করো। তারপরে একটু ভিডিও যেহেতু আছে ক্লাসের, ভিডিওটা একটু দেখে নিও। যদি ভিডিও স্যার অবশ্যই। সমস্যা হয় একটু নোট রাখিও। দরকার হলে পরে যে ফিজিক্যাল ক্লাস পাবো ওটাতে দরকার হলে এটা নিয়ে আরেকটু আলোচনা করবো দরকার যদি হয়। কালকে তো মনে হয় ক্লাস নেই, কালকে তো ভার্সিটি কালকে তো বন্ধই, তাই না? এখন থেকে আমাদের একদম শনিবার পর্যন্ত অফ স্যার। হুম। তাহলে এটার নিচে আর তেমন কোনো আলোচনা নেই, ওইটাকে ধাপে ধাপে একটা দুটো দেখানো হয়েছে। ডেরিভেশন কিভাবে হচ্ছে, ডেরিভেশনের একটা এক্সাম্পল দেওয়া আছে। এটা অ্যাম্বিগুয়াস কি আনএম্বিগুয়াস এটার কয়েকটা এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝানো আছে। এই ছিল মেনলি আজকের যে আলোচনাটা আমাদের ছিল, সেই আলোচনার একটা প্রিয়াম্বল এবং ডিসকাশন।